পুলিশের সিচুয়েশনটা হচ্ছে নিকট অতীতে তাদেরকে যে অস্ত্র হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করেছিল এটা জনগণ এখনো ভুলতে পারেনি। এবং শুধু জনগণ না, এই অস্ত্র হিসেবে ব্যবহার করার ফলে পুলিশ জনগণের যে আক্রোশটা ছিল এটা তো পুলিশ বাহিনীর উপর বের হয়েছিল অগস্টেও। সো সে কারণে পুলিশ বাহিনীর মধ্যেও হয়তো ভয় ভীতি নানা ধরনের কাজ করে, তার জন্য হয়তো ওনারা যেভাবে এফেক্টিভলি ফাংশন করতে পারছেন না। এবং তাছাড়া তো নানা ধরনের কথা আছে যে পুলিশ বাহিনীতে এখনও আওয়ামী লীগের বহু লোকজন আছে নানান পদে, তো আদৌ তারা কাজ করতে ইচ্ছুক কিনা বা তারাই কি কোনোভাবে ইনভলভড কিনা আওয়ামী লীগের সাথে দেশকে আরো স্থিতিশীল করার ক্ষেত্রে, এগুলো তো যৌক্তিক প্রশ্ন যেটা আমাদের মনে জাগছে এবং এটা খুবই কনসার্নিং। এবং এই দিকে আমার মনে হয় সরকারের তাকানো উচিত ইমিডিয়েটলি। নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে, অনেকে বলে না হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন? নির্বাচন নিয়ে যে কোনো ধরনের আশঙ্কা নেই তা না, এখনো আশঙ্কা আছে। কিন্তু 14 দলের সাথে যে প্রধান উপদেষ্টা বসলেন কিছুদিন আগেই, ওখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছিলেন যে 2-3 দিন বা 3-4 দিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। এবং আমি আরও শুনতে পেরেছি যে ওনার প্রেস উইং থেকে তারপরে ফর্মালি বলা হয়েছিল যে 5 তারিখ ঘোষণা করা হবে। 5 তারিখের মধ্যে যতদিন পর্যন্ত একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হবে নির্বাচন হবে কি হবে না এই ধরনের আশঙ্কাটা থাকাই কিন্তু স্বাভাবিক। কারণ এতদিন পর্যন্ত তো একটা ধোঁয়াশায় ছিল এই নির্বাচনের ব্যাপারটা। আর এখানে এটা নিয়ে আশঙ্কা আমাদের কেন হচ্ছে, এটার সিম্পলি সেড একটা গণতন্ত্রে কিন্তু নির্বাচনের যে তাৎপর্যটা আছে এটাকে আমরা কোনোভাবেই আন্ডারমাইন করতে পারবো না, এটাকে উপেক্ষা করা যাবে না। আমরা অনেক কিছু বলতে পারি বড় বড় কথা, যেরকম সংস্কার আগে নির্বাচন পরে, জুলাই হত্যাকাণ্ডের বিচার আগে নির্বাচন পরে, কিন্তু এই জিনিসটা আমি স্পষ্ট করে বলতে চাই যে এই তিনটার মধ্যে কোনোটাই কিন্তু একটা আরেকটার বিকল্প না। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। সংস্কার দুদিনে শেষ হয়ে যাবে না, চলমান প্রক্রিয়া। এমন না যে 3টা সংস্কার হবে বাংলাদেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচার বা বিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে কোনো মতেই তড়িঘড়ি করে করা উচিত হবে না। সময় নিয়ে যাতে বিতর্কিত না হয় যে কনভিকশনগুলো আসবে বা যে রায়গুলো আসবে, কারণ আমরা জানি যে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ নেই যেটা সংগঠন করেনি। তো আমরা চাই না যে এই ট্রায়ালসগুলো, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেগুলো আছে, কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক চাই না। তো তার মানে সময় যতদূর দরকার সময় নিয়ে এগোনো উচিত। এই দুটো কারণে সংস্কার বা ন্যায় বিচার, নির্বাচন তো থেমে থাকতে পারে না একটা গণতন্ত্রে। মানে আমরা ভুলে গেলে হবে না তো যে পরপর 3টা নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার এক্সারসাইজই করতে পারিনি। তো এখন এগুলোকে আমার মনে হচ্ছে যে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে এই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এইটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য। এবং এটা কোনো মতেই হতে দেওয়া উচিত না, কারণ নির্বাচনের একটা দিন ঘোষণা করলে নির্বাচনের দিকে আমরা এগিয়ে গেলে এবং নির্বাচন হলেই কিন্তু দেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, যেটা এখনো নেই, কোনোভাবেই নেই। আমাদের অর্থনীতির দিকে যদি তাকান এখনো স্থিতিশীল না, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে কমে গেছে। আপনি যদি আইন শৃঙ্খলার দিকে তাকান সেখানেও স্থিতিশীলতা একেবারে নেই। মানে কেমন জানি হাবভাবটাই হচ্ছে যে কোনো সময় সিভিল ওয়ার, যে কোনো সময় সিভিল ওয়ার। তো এভাবে তো একটা দেশ চলতে পারে না। তো আমাদের নির্বাচনকে কোনো মতেই আর কোনো অজুহাতেই বিলম্বিত করতে দেয়া উচিত হবে না। রাজনৈতিক দলগুলো একমত না হলেও নির্বাচন কমিশন নিজেই কিছু সিদ্ধান্ত নিতে চাচ্ছে বা নিচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটাকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে যে আমরা যদি সংবিধানের দিকে তাকাই, নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করার কথা। এবং স্বাধীনভাবে এটার অর্থই হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে সবসময় তাদের সিদ্ধান্তে সম্মতি দেবে তা সেটা নেসেসারিও না, অ্যাজ লং এজ তারা সঠিকভাবে স্বাধীনভাবে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন না করে তাদের দায়িত্বটা পালন করছে। সো সেভাবে যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে স্বাধীনভাবে সঠিকভাবে, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে।
এখন আরেকটা গণতান্ত্রিক একটা দৃষ্টিকোণ থেকেও ব্যাপারটাকে দেখা যায় যে নির্বাচন কমিশনের উপরে সবার আস্থাটা থাকতে হবে, বজিয়ে রাখতে হবে। সো সেক্ষেত্রে আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্যমত স্থাপন করা যায় নির্বাচনের ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে, সেরকম সিদ্ধান্ত নেয়া। কিন্তু এগেন মানে আমি বলবো যে সিদ্ধান্তটা যদি সঠিকভাবে স্বাধীনভাবে নেওয়া হয়, জাস্ট বিকজ একটা বা দুটো রাজনৈতিক দল সেটা পছন্দ করছে না, সেই কারণে কিন্তু তাদের সিদ্ধান্ত কি বলবো সেটা সিদ্ধান্তের পথে একটা বাধা হয়ে যেতে পারে না। তারা সাংবিধানিকভাবে স্বাধীনতা আছে, সাংবিধানিক কর্তৃত্ব আছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া। সো আমি জিনিসটাকে ওভাবেই মূল্যায়ন করব। জুলাই সনদ নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি একটু ভেঙে বলি। জুলাই সনদ বলতে আমি আপাতত যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের মধ্যে যেসব ব্যাপারে একটা ঐক্যমত স্থাপন করা যাবে সেগুলোই হবে জুলাই সনদের অংশ। এটা একটা কি বলবো একটা প্রতিশ্রুতি যে সরকারই আগামীতে আসবে না কেন ক্ষমতায়, তারা এই জুলাই সনদ অনুযায়ী সংস্কার করবেন বা যা যা ওখানে লেখা আছেন সেগুলো বাস্তবায়নের দিকে কাজ করবেন। তো আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু কোলায় আমি বুঝতে পারলাম যে এটাই হচ্ছে জুলাই সনদ। জাস্ট বিকজ একটা দল এক ধরনের জিনিস চাচ্ছে, আরেকটা দল আরেক ধরনের জিনিস চাচ্ছে, জুলাই সনদ তো এই ভিত্তিতে তৈরি হতে পারে না। জুলাই সনদ মানেই ঐক্যমত দরকার হবে সব মোটামুটি মোটা দাগে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। সো আমি জুলাই সনদ বলতে তাই বুঝি। সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন ঢাকা দখলের জন্য, এমন অভিযোগ উঠেছে। আপনার পর্যবেক্ষণ কি? জি, এ ব্যাপারে তো আমার কোনো পর্যবেক্ষণ নেই, আমার কোনো ধরনের তথ্যও নেই। এরকম শুনতে পেরেছি, এটা ভেরি লাইকলি হয়তো গুজবই হবে। আর যদি আমাদের সরকারের কাছে এমন কোনো তথ্য থাকে যে এখানে ইভেন ন্যূনতম সত্যতা আছে, সেই ক্ষেত্রে আমি আশা করছি যে আমাদের হোম মিনিস্ট্রি এদিকে তাকাবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি মেজার্স নেবেন যাতে কোনো ধরনের অঘটন না ঘটে যায়। জি, দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের চেষ্টা কি রুখে দিতে সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী পারবে? দেখুন, এই পতনের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি সবারই জানা যে আওয়ামী লীগ চেষ্টা করেই যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার। ও দেশের ভেতরেও চেষ্টাটা চালাচ্ছেন এবং দেশের বাইরে থেকে ভারতে বসেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন নানা ধরনের। সেটা আপনি ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা ভারত শুরু করেছিল, সেখানেও তো আওয়ামী লীগের একটা বড় ধরনের অবদান ছিল। সো এগুলো সবই ছিল দেশকে অস্থিতিশীল করার জন্য এবং এখনও চালিয়ে যাচ্ছে। অ্যান্ড তো এটা আমাদের সেনাবাহিনী বা পুলিশ আদৌ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা বা পারবে কিনা, এ ব্যাপারে আমি বলবো যে আমাদের পুলিশের সিচুয়েশনটা হচ্ছে নিকট অতীতে তাদেরকে যে অস্ত্র হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করেছিল এটা জনগণ এখনো ভুলতে পারেনি। এবং শুধু জনগণ না, এই অস্ত্র হিসেবে ব্যবহার করার ফলে পুলিশ জনগণের যে আক্রোশটা ছিল এটা তো পুলিশ বাহিনীর উপর বের হয়েছিল অগস্টেও। সো সে কারণে পুলিশ বাহিনীর মধ্যেও হয়তো ভয় ভীতি নানা ধরনের কাজ করে। তার জন্য হয়তো ওনারা যেভাবে এফেক্টিভলি ফাংশন করতে পারছেন না। এবং তাছাড়া তো নানা ধরনের কথা আছে যে পুলিশ বাহিনীতে এখনও আওয়ামী লীগের বহু লোকজন আছে নানান পদে। তো আদৌ তারা কাজ করতে ইচ্ছুক কিনা বা তারাই কি কোনোভাবে ইনভলভড কিনা আওয়ামী লীগের সাথে দেশকে আরো অস্থিতিশীল করার ক্ষেত্রে, এগুলো তো যৌক্তিক প্রশ্ন যেটা আমাদের মনে যাচ্ছে এবং এটা খুবই কনসার্নিং। এবং এই দিকে আমার মনে হয় সরকারের তাকানো উচিত ইমিডিয়েটলি। চাঁদাবাজির মুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে? যে প্রথম যে ভূমিকাটা রাখতে পারে যে যদি চিহ্নিত করা যায় যে তাদের দলেরই কোনো সদস্য চাঁদাবাজিতে ইনভলভড হয়েছে, ধরেন সুষ্ঠু তদন্ত করে বা ইনকোয়ারি করে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি তার এগেনস্টে মেজার্স নেওয়া উচিত। সেটা দল থেকে বহিষ্কার করা থেকে ওয়ার্নিং থেকে তাকে আইনের আওতায় নিয়ে আসা, এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত। এবং এই পদক্ষেপগুলো কিন্তু ভিজিবল হতে হবে, মানে দৃশ্যমান হতে হবে। ভেতরে ভেতরে নিলে হয়তো এটা একটা এক্সাম্পল সেট করবে না। তো এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে যদি এগুলো নিতে পারে ঢালাওভাবে, প্রোভাইডেড চিহ্নিত হয় যে এরা চাঁদাবাজি করছে।
আমরা যদি এখনো ওই আগের ব্যবস্থায় ফেরত যেতে চাই যে আমার দলের সদস্য চাঁদাবাজি করলেও আমরা সেটা লুকিয়ে ফেলবো, তাহলে তো আর কোনো ধরনের পরিবর্তন আসবে না আমাদের এই রাজনৈতিক কালচারে।